আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে তোমাদের অধ্যায় 9 থেকে ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে অধ্যায় 8 থেকে ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থী, অধ্যায় 8 হলো নারী পুরুষ সমতা। সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী পুরুষ সমান অংশগ্রহণ এবং সমান অধিকার ভোগ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এ প্রসঙ্গে কাজী নজরুল ইসলাম বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী, আর অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা উন্নয়ন কর্মকাণ্ড থেকে বিরত রাখি তাহলে দেশের সার্বিক উন্নয়ন আশা করা যায় না। ভারতীয় উপমহাদেশে নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন বেগম রোকেয়া। তিনি মনে করেন নারী পুরুষের মধ্যে বিভাজন নয়, বরং সহযোগিতা প্রয়োজন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়ার শিক্ষার প্রতি অসীম অনুরাগ ছিল। তিনি নারী শিক্ষার বিষয়ে সমাজে অসামান্য অবদান রাখেন। 1909 সালে তিনি ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি পরে কলকাতায় স্থানান্তর করা হয় এবং 1932 সালের 9 ডিসেম্বর এই মহিষী নারী মৃত্যুবরণ করেন। তিনি আজীবন নারী শিক্ষার অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে গেছেন। বেগম রোকেয়া স্মরণে বাংলাদেশে প্রতি বছর 9 ডিসেম্বর সরকারিভাবে রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। তার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে থাকে। প্রিয় শিক্ষার্থী, আসলে মূলত আমি এই অধ্যায় 8 নারী পুরুষের সমতা, এই অধ্যায় থেকে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। তার আগে আমি যেহেতু নারী পুরুষের সমতা বিষয়টা নারীদের অধিকার নিয়ে যে কাজ করেছেন, অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করেছেন, তিনি হইল ভারতীয় উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। এই জন্য বেগম রোকেয়া সম্পর্কে দু একটা কথা আমি বললাম। এবার আমি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর যে প্রশ্নটা আছে, নারী নির্যাতনের 2টি কারণ লিখো। বিভিন্ন কারণে সমাজে নারীরা নির্যাতিত হয়ে থাকে। নিচে নারী নির্যাতনের 2টি কারণ উল্লেখ করা হলো। 1 নম্বর হলো যৌতুকের দাবিতে নির্যাতন, খ নম্বরে হলো ধর্মীয় কুসংস্কার। অর্থাৎ আমাদের দেশের নারীরা মূলত বিভিন্ন কারণে নির্যাতনের শিকার হয়। এখানে প্রশ্নতে 2টা কারণ চাওয়া হয়েছে। এখানে 2টা কারণ, 1 নম্বর ক নম্বর যে কারণটা, এটা হলো যৌতুকের দাবিতে নির্যাতন। অর্থাৎ আমাদের দেশে নারীরা যেসব কারণে নির্যাতিত হয় তার মধ্যে এই কারণটাই, যৌতুকের দাবিতে নির্যাতন, এইটাই সবচেয়ে বেশি হয়ে থাকে। অর্থাৎ বিয়ের পরে এই যৌতুকের কারণে স্বামী অথবা স্বামীর পরিবারের অন্যান্য সদস্যরা স্ত্রীকে নির্যাতন করে থাকে। যদি কোনো নারী আত্মনির্ভরশীল হতে পারে তাহলে এই যৌতুকের দাবিতে যে নির্যাতন, এটা অনেকাংশেই কমে যায়। এই জন্য বেগম রোকেয়া নারীকে প্রতিষ্ঠিত করার জন্য, নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য মূলত আজীবন কাজ করে গেছেন। খ নম্বরের যে কারণ, সেটা হলো ধর্মীয় কুসংস্কার। অর্থাৎ ধর্মের কথা, ধর্মের দোহাই দিয়ে অনেক ক্ষেত্রেই নারীদের নির্যাতন করা হয়। যেমন পড়ালেখার ক্ষেত্রে নারীদের অনেক পরিবার আছে যারা ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন। তারা ধর্মীয় বিভিন্ন দোহাই দিয়ে যে মেয়েদের বাইরে গিয়ে স্কুল কলেজে পড়ালেখা করা যাবে না, এতে পর্দা বিনষ্ট হয়, পর্দা নষ্ট হয়, মেয়েদের পর্দার আড়ালে বা ঘরেই থাকতে হবে। এইরকম ধর্মীয় বিভিন্ন কুসংস্কারের কারণে আমাদের সমাজে নারীরা নির্যাতিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর যে প্রশ্নটা, নারী নির্যাতনের 2টি কুফল উল্লেখ করো।
নারী নির্যাতনের, এখানে আমরা জানছি নারী নির্যাতনের দুইটা কারণ, আর নারী নির্যাতনের ফলে দুইটা কুফল বা কি সমস্যা হয় নারী নির্যাতিত হলে। কুফলের এক নাম্বার হলো নির্যাতনের কারণে নারী শারীরিক এবং মানসিক ক্ষতি হয়। অর্থাৎ নারীরা যখন নির্যাতিত হয়, শারীরিক নির্যাতন হয়, অনেক বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক নির্যাতন হয়, আর শারীরিক নির্যাতন হলে সে মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়। তাহলে যৌতুকের নির্যাতনের কারণে একজন নারী শারীরিক ও মানসিক দুই ধরনের ক্ষতি হতে পারে। খ নম্বরে যে কুফল সেটা হলো যেসব পরিবারে নারীরা নির্যাতনের শিকার হয় সেসব পরিবারে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। অর্থাৎ যে পরিবারে নারীরা নির্যাতনের শিকার হয়, হয়তো মা শিকার হচ্ছে, তার সন্তানরা দেখা যায় যে শারীরিক এবং মানসিক সন্তানের শারীরিক এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। কিভাবে বাধাগ্রস্ত হয়? শিশুটা হীনমন্যতায় ভোগে। একটা মা যখন নির্যাতিত হয় তার সন্তান তখন নানা রকম হীনমন্যতায় ভোগে, তার মনে অনেক কষ্ট লাগে। সেই মানসিক কষ্ট থেকে তার শারীরিক এবং মানসিক দুই ধরনেরই বিকাশ সেটা বাধাগ্রস্ত হয়ে যায়। আর শারীরিক মানসিক বিকাশ যখন বাধাগ্রস্ত হয় তখন তার সারা জীবনের উপর সেটা একটা নেতিবাচক প্রভাব ফেলে। তাহলে আমরা নারী নির্যাতনের দুইটা কুফল জানলাম। একটা হলো নির্যাতনের কারণে নারীরা শারীরিক মানসিক ক্ষতি হয় নারীদের, আর দুই নম্বর হলো যে পরিবারে নারীরা নির্যাতিত হয় সেই পরিবারের শিশুরা শারীরিক এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় শিশুদের। 3 নম্বর যে প্রশ্নটা আছে, জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন নারীর অধিকার প্রতিষ্ঠায় কোন দুটি দাবি জানান? উত্তরটা হলো ক নম্বরে নারীর ভোটাধিকার প্রাপ্তি, আর খ নম্বর হলো একটি নারী দিবস ঘোষণা করা। অর্থাৎ নারী ভোটাধিকারের অধিকার রাখে এবং সে তার পছন্দনীয় এবং যোগ্য প্রার্থী সেও নির্বাচন করতে পারে, এই জন্য তার ভোটাধিকার আছে। আর 2 নম্বর হলো একটি নারী দিবস ঘোষণা করা, অর্থাৎ বছরে যে কোনো একটা দিন নারী দিবস হিসেবে পালনের ঘোষণা করা। 4 নম্বর যে প্রশ্নটা হলো নারী নির্যাতন দমনের জন্য কোন নীতিটি প্রবর্তন করা হয়েছে? নারী নির্যাতন দমনের জন্য কোন নীতিটি প্রবর্তন করা হয়েছে? উত্তর হলো জাতীয় নারী উন্নয়ন নীতি। অর্থাৎ আমাদের দেশে বা বিশ্বে দেখা যায় যে নারী নির্যাতনের পরিমাণ অনেক বেশি। নারীদের নির্যাতন দমন করার জন্য সরকার জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণয়ন করেছেন। এটার মাধ্যমে নারীরা যদি নির্যাতিত হয় তাহলে তার যথাযথ বিচার সে পাবে। 5 নম্বর যে প্রতি বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়, দিবসটি কবে পালিত হয়? উত্তর 8ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এখানে যে ক্লারা জিটকিন যে দুটা দাবির কথা বলেছেন, একটা ছিল নারী দিবস ঘোষণা করা। সেই নারী দিবসটা কবে পালন হয়? প্রতি বছর 8ই মার্চ নারী দিবস পালন করা হয়। প্রিয় শিক্ষার্থী, 6 নম্বর যে প্রশ্ন, বেগম রোকেয়াকে বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত, বেগম রোকেয়া কে বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। তিনি কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? 1880 সালে রংপুর জেলায় পায়রাবন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। নারী নির্যাতন, 7 নম্বর যে প্রশ্নটা, নারী নির্যাতন প্রতিরোধে সরকারে গৃহীত দুটি কর্মসূচি উল্লেখ করো। সরকার নারী নির্যাতনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে। তার একটা কর্মসূচি হলো ক নম্বরে নিপীড়নের শিকার নারী এবং শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা। অর্থাৎ যেসব নারীরা নির্যাতনের শিকার হয় তারা সে নারী এবং শিশুদের চিকিৎসা সেবা সরকার প্রদান করবে। আর 2 খ নম্বরে হলো নির্যাতনের শিকার নারীদের আইনি সহায়তা দান। অর্থাৎ যেসব নারীরা নির্যাতনের শিকার হয় সরকার তাদের আইনি সহায়তা দিবে। 8 নম্বর প্রশ্নটা হলো রোকেয়া দিবস পালন করা হয় কত তারিখে? উত্তর 9ই ডিসেম্বর। প্রতি বছর ডিসেম্বর মাসের 9 তারিখে রোকেয়া দিবস পালন করা হয়। 9 নম্বর যে প্রশ্নটা, কত তারিখে জাতিসংঘ 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেছেন? 1977 সালে। অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে যে একটা দিবস উদযাপন করা হবে সেটা ঘোষণা করা হয়েছে কত সালে? 1977 সালে এটা ঘোষণা করা হয় এবং সেই সময় থেকে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। প্রিয় শিক্ষার্থী, ভারতীয় 10 নম্বর প্রশ্নটা হলো ভারতীয় উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত কে? অর্থাৎ ভারতীয় উপমহাদেশে নারী জাগরণের অগ্রদূত হলো বেগম রোকেয়া। প্রিয় শিক্ষার্থী,
11 নম্বর যে প্রশ্নটা, কত সালে জাতীয় নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয় এবং কোন মন্ত্রণালয় এটি প্রবর্তন করেছে? 2011 সালে জাতীয় নারী উন্নয়ন নীতি এটা গ্রহণ করা হয়েছে বা প্রবর্তন করা হয়েছে। আর বাংলাদেশ সরকারের মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় এটি প্রবর্তন করেছে। বাংলাদেশ সরকারের মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় এটা প্রবর্তন করেছে। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ যে প্রশ্নটা সেটা হলো, সমাজের প্রকৃত উন্নয়নে কার ভূমিকা গুরুত্বপূর্ণ? সমাজের প্রকৃত উন্নয়নে কার ভূমিকা গুরুত্বপূর্ণ? প্রিয় শিক্ষার্থী, উত্তরটা হলো নারী এবং পুরুষ উভয়েরই। অর্থাৎ একটা সমাজের, যেহেতু আমি বাংলাদেশের কথাই যদি ধরি, বা মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, এই অর্ধেক নারীকে যদি আমরা উন্নয়ন কার্যক্রম থেকে বিরত রাখি তাহলে দেশের সামগ্রিক বা প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এই জন্য কি প্রশ্নটা হলো যে সমাজের প্রকৃত উন্নয়নে কার ভূমিকা গুরুত্বপূর্ণ? তাহলে আমরা উত্তরটা বলতে পারি যে প্রকৃত উন্নয়নে, সমাজের প্রকৃত উন্নয়নের জন্য নারী পুরুষ উভয়েরই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের প্রকৃত উন্নয়নে নারী পুরুষ উভয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আমি যে 12টা প্রশ্ন আলোচনা করলাম, এই 12টা প্রশ্নই তোমরা ভালো করে পড়বে এবং লিখবে, তাহলে তোমাদের পরীক্ষার জন্য পরবর্তীতে কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী, এইগুলোই তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর আজকের মতো আমি এখানেই শেষ করব। পরবর্তী আবার নতুন একটা পাঠ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।